এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এবার গিয়ে মাথা তুলে তাকবীর তখনও কাঁপছে পাপড়ি জোড়া বলল, বিশ্বাস হয় না পুরুষও কাঁদে। কখনো দেখেছো কোনো পুরুষকে ভরা হসপিটালে হাওয়া করে কাঁদতে? হ্যাঁ, আমি কেঁদেছি শুধু তোমার জন্য। আর সে ভাগ্যবতী নারী যার জন্য আমি বেদনায় ভেসেছি। তুমি আর কেউ নাও, তুমি আমার এডুকেশন, আমার প্রেমে নিজেকে সঁপে দাও, আমার নিবেদন গ্রহণ করো। শেষ লাইনটি ভেতরেই চেপে রেখে দিল তাকবীর। এলিজাবেথ বাক্য হারায়, শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। কে যেন চাপ দিয়ে ধরে রেখেছে কণ্ঠনালীতে। তাকবীর উঠে বসলো ওর পাশে, ছাড়েনি হাত। ভেজা গলায় কোমলতা বলল, এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর হওয়ার কোনো তৃষ্ণা নেই আমার। আমি শুধু চেয়েছি যতটুকু সময় পাই সে সময়টুকু তোমার সঙ্গেই কাটাতে। হোক তা একদিন, হোক দুদিন, তোমার সাথে প্রতিটা মুহূর্তে হারিয়ে যেতে চাই, যেখানে শুধুই আমরা। প্রতিটা মুহূর্তে পূর্ণতা খুঁজে পেতে চাই। সব ভুলে তোমার মধ্যে মজেছি আমি, তুমি হারালে নিঃস্ব আমি। আপনার কথায় আমি ভাষা হারিয়ে ফেলি প্রতিবার। প্লান হাসলো তাকবীর। এলিজাবেথের ফোলাফালা চেহারা দেখে হঠাৎ করে দৃষ্টি শক্ত হয় এলিজাবেথের। গম্ভীর কণ্ঠ বলল, আপনি এত মারামারি জানেন কিভাবে শুনুন? তোমার জন্য আমার যেখানে সেখানে ওঠার যুদ্ধের ঘোষণা। আমি বুঝলাম না বস, ওই দিন আপনার উপর হামলা কে করলো? আর আজকে অ্যালেক্সি মারলো কে? আর ওর লোকেরাই বা জানলো কিভাবে এলিজাবেথের কথা? সব কিছু খুবই রহস্যময় লাগছে। গাড়ি চালাতে চালাতে বলল লুকাস। রিচার্ড কোনো প্রত্যুত্তর করে না, সিটে গা এলিয়ে চোখ বুজে রেখেছে। লাস ভেগাস পাপের নগরী নামে অতি পরিচিত। বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় পাপ আড্ডা হয় আমেরিকার বড় শহর লাস ভেগাসে। অ্যালেক্স লাস ভেগাসের একজন কুখ্যাত মাফিয়া। রিচার্ডের সাথে রেষারেষি শুরু হয় আজ থেকে আরো 4 বছর আগে। ইস্যু ড্রাগস। অ্যালেক্সের ড্রাগসের বিশাল বড় একটা চালান যেত ইতালিতে, তবে রিচার্ডের জন্য একসময় তা বন্ধ হয়ে যায়। সম্মুখীন হয় লসের। পুরো ইতালিতে শুধু রিচার্ড বিজনেসই চলতো। সম্মুখীন হয় লসের। পুরো ইতালিতে শুধু রিচার্ডের বিজনেসই চলতো। সেই থেকেই ক্ষোভ। তবে এখানে এখনো অনেক কিছুই অস্পষ্ট। কে কলকাঠি নাড়াচ্ছে আড়াল থেকে, অ্যালেক্সের পক্ষে কখনোই সম্ভব নয় জানা। রিচার্ড যে এখন সান ফ্রান্সিসকোতে আছে, আর এলিজাবেথের উপরই আক্রমণ কেন হলো? হাজারটা প্রশ্ন, রহস্য, ষড়যন্ত্র। ওইদিকের কি অবস্থা? সোজা হয়ে বসে রিচার্ড। লুকাস কথার মাঝে বুঝতে না পেরে আবারও জিজ্ঞেস করল, জি বস। কেন যেন মুখে কথা আটকে আসছে রিচার্ডের। বলতে চেয়েও বলতে পারছে না। সেই ক্রোধ ঝালো লুকাসের উপর ধমক দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, হসপিটালের ইডিয়েট। হাসি পেল লুকাসের, তবে এখন হাসা পাপ। ঠিক আছে, এখন মেয়ে মানুষ তো অল্প আঘাতেই একদম টলে গিয়েছে। বলে কিছু মুহূর্ত আগের ফুটেজ তুলে ধরে লুকাস রিচার্ডের সামনে। রিচার্ড ফ্রিকুসকে তাকায় ট্যাবের দিকে। এটা সেই সময়কার ফুটেজ যখন তাকবীর পাগলামি করছিল, কান্না করছিল এলিজাবেথের জন্য। কপালে বিরক্তির ছাপ ফুটে উঠল রিচার্ডের। বলল, এভাবে কান্না করার কি আছে? স্ট্রেঞ্জ। লুকাস স্মিত হাসে। এক হাসিতে ভুলে যায় পাশের মানুষটা যে কে। ড্রাইভ করতে করতে বলল, এটা ভালোবাসা বস, আপনি বুঝবেন না। মানুষ যখন কাউকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, তখন তাকে হারানোর ভয়ে এভাবে কাঁদে। আমিও তো কত আমার সুইটির রেড ওয়াইন নামক নাইট ক্লাব, একটা অন্ধকার খুটখুটে ফাঁকা রুম। ভেতরে রয়েছে গ্যাংস্টার রিচার্ড কায়নাত, যার মনে এক অবিশ্বাস্য দুঃখ এবং ক্রোধ। অজানা এক দহনে ওরা হৃদয় নিয়ে ক্রস পাঞ্চে অনবরত খুশি ছুড়ে যাচ্ছে। প্রতিটি আঘাতে যেন রিচার্ডের বেদনা আরো গভীর হয়। তবে এই যন্ত্রণার সাথে যুদ্ধ করে যাচ্ছে রিচার্ড অনড়ভাবে। তবুও নিজের তুচ্ছ অনুভূতির কাছে আত্মসমর্পণ করতে রাজি নয়। এক কঠিন দ্বন্দ্বের মধ্যে ঘুরপাক খাচ্ছে
এমন এক লড়াই যেখানে জিততে পারলেও শান্তি মিলবে না। হিংসা নামক এক দাবানলে জ্বলে পুড়ে যাচ্ছে অন্তকোষ। পাশে চুপসানো মুখ নিয়ে বসে আছে লুকাস, পায়ে ব্যান্ডেজ করা। এবারের পর থেকে সে ঠিকঠাক ভাবে মুখে লাগাম টানবে। রাজভারী আওয়াজে চেঁচালো রিচার্ড। নেক্সট ফ্লাইট কখন? দুই প্রান্তে দুই মানব, তাদের পথ এক, কিন্তু চলার ধরন ভিন্ন। একজনে পা ধরে থাকে শান্তির পথে, যেখানে নরম শব্দে গন্তব্য পৌঁছানোর আশা, অন্যজনের পথ অন্ধকার ও উত্তেজনা, যেখানে প্রতিটি পদক্ষেপের সংগ্রাম। তাদের বৈশিষ্ট্য আলাদা, একজনের হৃদয়ে প্রেম, অন্যজনের মনে ক্রোধ। এই দুই মানব যেন দুটি ভিন্ন দুনিয়া, যেখানে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ করে, কিন্তু একত্রে তারা পৃথিবীকে বুঝতে শেখে। তাদের লক্ষ্য এক। এলিজাবেথের মাথার ক্ষতটি গভীর না হলেও তাকবীরের ক্ষতগুলো ছিল যথেষ্ট গুরুতর। বাহুতে 4টি সেলাই আর হাতে 6টি সেলাই পড়েছিল। এজন্য তাদের 3 দিন হাসপাতালে থাকতে হয়েছে। অসুস্থ অবস্থাতেও তাকবীর এলিজাবেথের প্রতি তার যত্নের দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করেছে। কিন্তু শুধু তাকবীর নয়, এলিজাবেথও চেষ্টা করেছে তাকবীরের পাশে থাকতে, তাকে দেখভাল করতে। তারা একে অপরের পরিপূরক হয়ে পাশে দাঁড়িয়েছিল, যেন দুজনের সম্পর্কের মাঝে কোনো দূরত্ব বা বাধা না থাকে। যদিও তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি, তবুও তাদের মধ্যে যে সম্পর্কটি তৈরি হয়েছিল তা ছিল এক অমূল্য গভীর বন্ধুত্ব, যে বন্ধুত্বে ছিল অটুট বিশ্বাস, মমতা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ যত্ন। আজ তাদের বিশ্বাস দিয়ে দেওয়া হয়েছে। গাড়ি চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এলিজাবেথ এখনও জানে না তারা কোথায় যাচ্ছে। মনে হাজারো কৌতূহল, তবে তাকবীরকে দেখে মনে হচ্ছে কোনো প্রশ্নের জবাব দিতে আগ্রহী নয় এই মুহূর্তে। তবে ছটফটে মন এলিজাবেথের, দমিয়ে রাখতে পারল না আর। না, বলুন ম্যাডাম। আমরা কোথায় যাচ্ছি? তাকবীর অনবরত ফোনে টাইপিং করে যাচ্ছে। এলিজাবেথের কথায় ফোন থেকে মাথা তুলে ওর দিকে তাকালো, পরপর বিষাদময় গলায় বলল, ইতালি। কর্ণফলক হবার সাথে সাথে এলিজাবেথের সমস্ত শরীর তরঙ্গ খেলে গেল, আধার তলিয়ে যায় দীপ্তিময় প্রকম্পিত স্বরে আওড়ায়। কি বলছেন আপনি এসব? তাকবীর ফোন রেখে এলিজাবেথের দিকে ঘুরে বসলো, দু চোখে আশ্বাস দিয়ে ধাতস্থ গলায় বলতে লাগলো, আমার কথা শোনা লোকেশে, এই মুহূর্তে ইতালি আমাদের জন্য সব থেকে সেফ প্লেস। তাছাড়া আর কোনো অপশন নেই আমাদের কাছে। আপনি বুঝতে পারছেন না? ওই সাইকোটা ওখানেই থাকে। জেনে বুঝে কেন বাঘের খাঁচায় নিয়ে যাচ্ছে আমাকে। সে আমাকে সুখে থাকতে দেবে না, মেরে ফেলবে আমাকে। আমি আছি তো পাশে। তাকবীর নানানভাবে বোঝাতে থাকে এলিজাবেথকে, তবে মানতে নারাজ সংকীর্ণ মন। এতদিন সাইকোটা এখানে ছিল না, আমরা শান্তিতে ছিলাম। আপনি আবার এমনটা কেন করতে যাচ্ছেন? ভালো মানুষ, কেন বুঝতে পারছেন না? গম্ভীর হয় তাকবীরের স্বর, শক্ত হয় দৃষ্টিভঙ্গি। বল, লিসেন পাখি, আমাকে বিশ্বাস করো, করো তো। নিঃশব্দে মাথা নাড়া এলিজাবেথ, তবুও ভেতর থেকে ভয় দূর হয় না। চলতে থাকে গাড়ি, পথ ধরে নির্দিষ্ট গন্তব্যে। কয়েক মিনিটের ব্যবধানে গাড়ি গিয়ে থামে এয়ারপোর্টের সামনে। তাকবীর একাই দুটো লাগেজ নিয়ে এগোতে থাকে। এলিজাবেথ এগিয়ে গেল নিজেটা নেওয়ার জন্য। আমাকে দিন, আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আই ক্যান ম্যানেজ। এটা কেমন? সবকিছু শুধু আপনিই করবেন, আমিও ফার্স্ট হতে চাই। বাচ্চাদের মতো গাল দুটো ফুলিয়ে বলল এলিজাবেথ। তাকবীর হাসে এলিজাবেথকে দেখে, পরপর সামনে আগাতে আগাতে ঠোঁট কামড়ে হেসে পড়ল, I'm at your service swiftly. স্টপ, ডোন্ট কল মি দ্যাট। বেঞ্চি কাটে এলিজাবেথ। Oh, as you wish, my princess. এলিজাবেথ নিশ্চুপ, কোনো এক কারণে চুপসে আছে মুখ। তাকবীর খুব সহজে ধরে ফেলতে পারে লুকায়িত বিষয়টি। উচ্ছ্বাসিত হয়ে হাসতে থাকে তাকবীর অকারণেই ভেঙচি কেটে গমগমে গলায় বলল, প্রতিটি বেস্ট ফ্রেন্ডের দায়িত্ব তার বেস্টকে বেস্ট প্রিন্সেস দেওয়া। আমি ভাই কথা নিচে পড়ে থাকতে চাই না। হেসে দেয় এলিজাবেথ। এই হাসিতে মন ভরে যায় পাশে পুরুষটিরও। 9 ঘন্টা আকাশ পথে জার্নির পর তারা ইটালি গিয়ে পৌঁছে। দুটো লাগেজ হাতে নিয়ে এক্সিটের সামনে দাঁড়িয়ে আছে তাকবীর। পাশেই রয়েছে এক লাবণ্যময়ী নারী। তবে এত ঘন্টার জার্নিতে শরীরে আর অবশিষ্ট কোনো জোর নেই, নেতিয়ে পড়েছে একদম। তাকবীর বারবার কাকে যেন কল করছে, অভিব্যক্তিতে চাপা রাগ। মিনিট 5 পর একটা মার্সিডিজ বেঞ্চ এসে
থামে তাদের সামনে। ভেতর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসে রেয়ান। গাড়ি থেকে নেমেই মাথা নত করে দাঁড়ায়। তাকবীরের সামনে ভয়ে চুপসে আছে মুখমণ্ডল। সরি বস, কিছু কারণে একটু দেরি হয়ে গেল। কারণ শুনতে পেয়ে তাকবীর ভেতরে চাপা ক্ষোভ ভিতরেই রেখে দেয়। কাটকাট গলায় পড়ল। লাগেজগুলো ডেকেতে তুলো। রেয়ান মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ লাগেজ ডিকিতে তুলে দেয়। এলিজাবেথ ক্লান্তিতে কোনো কিছুই আমলে নেয়নি। হাই তুলতে তুলতে প্যাসেঞ্জার সিটে বসতে চায়। তাকবীর তার আগে ফ্রন্ট ডোর খুলে দেয়। উৎসুকভাবে তাকে এলিজাবেথ। তাকবীর মাথা নাড়িয়ে উঠতেই বলল। এলিজাবেথ নিঃশব্দে উঠে স্থান দখল করে নিয়ে সিটে শরীরে ভার ছেড়ে দেয়। পরপর তাকবীরও গিয়ে বসলো ড্রাইভিং সিটে। রেয়ান সব মালপত্র ডিকিতে রেখে লাগিয়ে 2 হাত ছেড়ে সোজা হয়ে সবে মাত্র ঠিক তখনই তাকবীর ঝড়ের বেগে ধুলো উড়িয়ে স্থান ত্যাগ করে নিমিষে চল ফাঁক হয়ে যায় রেয়ানে। আরে আরে আরে, ওনাকে রেখে আসলেন তো? তাকবীর স্মুথলি ড্রাইভ করতে করতে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল। ডোন্ট ওয়ারি, ওই সব চেনে। হঠাৎ করে এলিজাবেথের কপালে ভাঁজ পড়ল। তাকবীরের দিকে তেসরা নজরে তাকিয়ে বলল। উনি এখানে কি করছিল? রিয়ান আমার বডিগার্ড, আমি ওকে আগেই বলে রেখেছিলাম এখানে এসে সব রেডি করে রাখতেন। এইভাবে তো আপনার রাজনীতি ব্যবসা গোল্লায় যাবে। সমস্যা নেই, ওদিকে রিয়ান সামনে নেবেন। হৃদয় কেঞ্জিত ছোট্ট করে তাকায় তাকবীরের পানে এলিজাবেথ। পরপর আড়ষ্ট গলায় বলল। রিয়ান রিয়ান রেয়ান নাম দুটো, ওরা চমচ। কিন্তু ওদের তো চেহারার মিল নেই। তাকবীর মুচকি হাসলো, বলল। ওদের চেহারার মতো বৈশিষ্ট্যের কোনো মিল নেই। একজনের বুক ভরে সাহসে, আর একজন খুবই ভীত। তো এত ভীতু একজন দিয়ে আপনার কাজ কি? ও ঠিক করেই হেসে দেয় এলিজাবেথ। প্রকম্পিত হয় শরীর, হাসির ঋণ ছিঁড়ে তালে। আকস্মিক খুব গম্ভীর হয় তাকবীরের কণ্ঠস্বর। প্রেমিক পুরুষের আবরণ থেকে বেরিয়ে রূপান্তরিত হয় একজন নেতার বৈশিষ্ট্য, গুরুগম্ভীর গলার স্বর। প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে থাকে এক একটি অনন্য প্রতিভা, যা অনেক সময় সমাজের চোখে ধরা পড়ে না। যেমন অন্ধকার নর্দমার গভীরে জাতীয় ফুল শাপলা তার সৌন্দর্য মেলে ধরে, তেমনি কঠিন দারিদ্র্যের মাঝে থেকে উজ্জ্বল প্রতিভা ঠিকই জন্ম নেয়। পাথরের খোঁজে যেমন মনের অজান্তে ফুল ফোটে, তেমনি সাধারণ মানুষের মাঝেও থাকে অসাধারণ কিছু করার ক্ষমতা, যা সঠিক সুযোগের অভাবে অনেক সময় অজানাই থেকে যায়। প্রতিভা ঠিক ঝড়ের মতো, যেখানে সুযোগ পায় সেখানে সাড়া দেয়। আচ্ছা, তাই বুঝি। তো রিয়ানের প্রতিভা কি শুনি? ও হ্যাকিংয়ে খুবই ভালো। বলে ফিক করে হেসে দেয় তাকবীর। চোখে সন্দেহে সুকুঞ্চিত হলো এলিজাবেথ। গম্ভীর গলায় বলল। ব্যাপার কি মশাই? হ্যাকিং দিয়ে আপনার কাজ কি? রাজনীতি রেখে এখন ব্যাংক ডাকাতি করার ইচ্ছা হয়েছে নাকি? দেখেন, যা ভালো মনে করেন। একসাথে দুজনই হেসে উঠল। ইতালির সবচেয়ে বড় শহর হলো রোম। এটি ইতালির রাজধানী এবং দেশটির জনসংখ্যার দিক থেকেও সবচেয়ে বড় শহর। রোম শহরটি তার ঐতিহাসিক স্থাপত্য, প্রাচীন সভ্যতার নিদর্শন এবং পর্যটন কেন্দ্রগুলোর জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এই রোম শহরেই গড়ে তুলেছে রিচার্ড তার সাম্রাজ্য, করেছে রাজত্ব কায়েম। ব্লাড হান্ট, রক্ত পিপাসু শিকারী। ম্যানশনের নেম প্লেটে বড় বড় অক্ষরে খোদাই করে লেখা এই ভয়ঙ্কর নামটি। আর নামের মতোই ভয়ঙ্কর একজন এখানকার মানুষজন, গ্যাংস্টার অ্যান্ড দ্য ক্রাইম লর্ড রিচার্ড কায়নাথের ম্যানশন। চরিত্রের মতোই জাঁকজমকপূর্ণ এবং রহস্যে ঘেরা ম্যানশনটি। বিশাল লোহার গেট পেরিয়ে ঢুকতে চোখে পড়ে ছায়ায় ঢাকা দীর্ঘ ড্রাইভওয়ে, যার দুপাশে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু সাইপ্রাস গাছ। ম্যানশনের গঠনটি এক আধুনিক দুর্গের মতন। অন্ধকার ছায়ায় মোড়ানো বিশাল পাথরের দেয়াল, বড় বড় জানালা এবং ছাদের কোনায় বিশাল আকৃতির ড্রাগনের মূর্তি। অন্দরমহলে দেখা যায় চকচকে মার্বেলের মেঝে, সোনার কারুকাজ করা সিঁড়ি, আর দেয়ালে ঝুলে থাকা বিখ্যাত বিখ্যাত অদ্ভুত যত সব চিত্রকর্ম। লিভিং রুমের কোনায় রাখা দামি সিগারেটের কেস এবং পাশে রাখা পুরনো অস্ত্র, যা এই ম্যানশনের নৃশংসতার এক নীরব সাক্ষী বহন করে। ম্যানশনের প্রতিটি কোণে ছড়িয়ে আছে নিয়ন্ত্রিত শৃঙ্খলা, যেখানে বিলাসিতা আর ভয় যেন একসাথে হাত ধরে চলছে। বাইরে থেকে কেউ সহজে বুঝতেই পারবে না এই চমৎকার প্রাসাদের ভেতর বাস করে এমন একজন ব্যক্তি, যার হাসির আড়ে লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি। শত শত গার্ড অনরভাবে শিকারী পাখির মতন
মোতায়েন থাকলেও একটা গাছ ছমছমে ভাব রয়েছে। ম্যানশনের কয়েক মাইলের ভেতরে নেই কোনো বসতি। বস ক্যাপোমান্টামেন্টো ক্রেপোক্রাইমাইন, যার প্রসেন্টেন্ট ডন বা গডফাদার নামে পরিচিত। একটি অপরাধ পরিবার সর্বোচ্চ স্তর হলো ফাদার, এককালীন ইতালি কাঁপানো গ্যাংস্টার ভিনসেনজো ক্যাসিনো, দ্য ফাদার অফ গ্যাংস্টার রিচার্ড কায়নাত। বয়সের ছাপ পড়লেও মানসিক শক্তির এবং প্রতিপত্তি একেবারে অটুট এখনো। মুখাবের চামড়া ঝুলে গেল, চোখে সেই পুরো আগুন এখনো জ্বল করে জ্বলছে। চোখ দুটি যেন একটি অন্ধকার গহ্বর, যেখানে অসংখ্য গল্প ও রহস্য লুকিয়ে আছে। সাদা চুল, কিন্তু মুখে ত্রাণ ও আভিজাত্যর পূর্ণ ছাপ, এবং তার প্রতিটি ত্বকচাপ কুচকে যাওয়া চোখের কোড়ায় জীবন যুদ্ধে কাটানো বছরগুলোর সাক্ষী। ফাদার শান্তভাবে বসে আছে, হাতে জ্বলন্ত সিগারেট, গভীর চোখ দুটো যেন পুরো শহর গল্প লুকিয়ে। ফাদার খুব কম কথা বলেন, কিন্তু যখন বলে সবাই চুপ হতে বাধ্য। ফাদারের শক্তি শুধু বাহ্যিক নয়, মনস্তাত্ত্বিকভাবে সে মানুষকে নিয়ন্ত্রণ করতে জানে। এই গ্যাংস্টার বস শুধু অপরাধ জগতের নেতা নয়, শহরের অপ্রকাশিত শাসক। ফাদারের পাশের সোফায় বসে আছে রিচার্ড, মুষ্টিবদ্ধ হাত, ধারালো চিবুক, নেই কোনো প্রকার ক্রোধ, রয়েছে বিরক্ততা। ফাদারের সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো এসে পড়ছে রিচার্ডের উপর, তবু অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। রিচার্ডের থমথমে পরিবেশ, সুবিস্তীর্ণ এই ম্যানশনের ভেতর রয়েছে 20-এর অধিক মেড, তবুও গুমট পরিবেশ, নেই কোনো বিন্দু পরিমাণ শব্দ। শোকে গিয়ে উঠছে মন, অতিবাহিত হলেও কিছু মুহূর্ত নীরবে। এ যেন নীরবতা আর ধৈর্যের প্রতিযোগিতা। তবে শেষ পর্যন্ত হার মানল ফাদার রিচার্ডের দৃঢ়তায়। রিচার্ড একইভাবে হাঁটুর উপর কড়ি ঠেকিয়ে ঝুঁকে প্রত্যুত্তর করল, আমাকে এই নামে ডাকবেন না। আই টোল্ড ইউ ফাদার। শব্দ করে হাসলো ফাদার, প্রসারিত হয় চামড়া ঝুলে যাওয়া চোয়াল, গদগদে গলায় বলল, আমি না, এই নামের পিছনে রহস্য জানার মতোই টাকার অধিকারও রয়েছে শুধু আমারই। আমার ভালো লাগে তোমাকে এই নামে ডাকতে। অনুর দৃষ্টি মেঝেতে স্বরে গম্ভীরতা বলল, রিচার্ড কিন্তু আপনার পছন্দ করে দেওয়া নাম। এই সব কিছুর থেকেও আমার কাছে বেশি পছন্দের তুমি, মাই সান। স্মিত হাসলো রিচার্ড, হাসিটা যথারীতি রহস্যময় রইল, পুষ্টপুটে ছিলিক দেওয়ার সুযোগ পেল না। ফাদার, কিছু বলা না থাকলে উঠছি, আমি কাজ আছে আমার। আমি কিছু বলার জন্যই এখানে ডেকেছি তোমায় রিত। আবারও বসলো রিচার্ড। কি কথা? ফাদারের সুযোগ সাপটা কথা। মেয়ে লাগবে তোমার? কপালে সূক্ষ্ম ভাঁজ সুকুঞ্চিত হয় রিচার্ডের, মাথা তুলে দৃষ্টি নিক্ষেপ করে ফাদারের তামুক অবয়বে, চাপা ক্রোধ মিশ্রিত কণ্ঠে আওড়ালো, মানে? কয়টা মেয়ে লাগবে তোমার বলো? পৃথিবীর সব থেকে সুন্দরী সুন্দরী মেয়েদের লাইন বসিয়ে দেবো তোমার পিছনে, তবুও ওই মেয়ের থেকে দূরে থাকো। ঠিক তখনই লুকাস এসে দাঁড়ায় রিচার্ডের পেছনে। ফাদারকে নিদ্রা আলুতায় মাথা ঝাঁকিয়ে রিচার্ডের কানে কানে কিছু বলল। বাঁকা হাসি ফুটে উঠল রিচার্ডের উষ্ঠপুটে, হিংস্রতার তীব্র প্রভাব ফুসে উঠে পৈশাচিক সাইকোমন মনে মনে হাওড়ায়। পাখি তবে নিজে থেকে খাঁচায় ধরা দিল। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় রিচার্ড, ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। বাঁকা হাসলো হাসকি স্বরে আহড়ায়, আই অ্যাম অ্যাফ্রেড দ্যাটস এ প্রাইভেট ম্যাটার, সো ব্যাক অফ। দুঃখিত, এটা ব্যক্তিগত ব্যাপার, তাই দূরে থাকুন। সঙ্গে সঙ্গে হনহনিয়ে চলে যায় রিচার্ড। ফাদার চশমার ফাঁক দিয়ে দেখতে থাকে রিচার্ডের যাওয়া। সেই নিজেও ধ্বংসযোগ্য পাপাচার নিবিষ্ট এক অন্তহীন মরিচিকা, বুঝে কোন খেলার গুটি কিভাবে চলে। খেয়ে নাও। মুখ ফিরিয়ে নেয় ইব্রাত, ন্যাসো কোমরে হাত বেঁধে দাঁড়িয়েছিল ইব্রাতের সামনে। তপ্ত শ্বাস ফেলে বসলো এবারে এক হাঁটু ভেঙে ইব্রাতের কাছে। খাবারের থালাটা আরেকটু এগিয়ে দিল ইব্রাতের দিকে। কোনো নড়চড় নেই ইব্রাতের, শুধু চোখের পানি ফেলছে। ন্যাসো বুঝতে পারে না হয়তো কান্নার মানে কি। সেদিনের পর আর কোনো মেল গার্ড ভেতরে আসেনি। ন্যাসো করার এসেছিল, ফিমেল মেড এসে 3 বেলা খাবার দিয়ে যেত, তবে প্রতিবার ইব্রাতের খাবার যেমন কি তেমনই থাকতো। কেন জানি ইব্রাতের চোখের পানি ন্যাসোর ভেতরে শীতল দিচ্ছে। অদ্ভুত অদৃশ্য এক কষ্ট। কি সমস্যা, কান্না কেন করছো?
একজন শ্যামবর্ণের নারী সবসময় একজন সুদর্শন পুরুষের প্রেমে পড়ে, যাকে পাওয়া চাঁদ সমতুল্য। বিরক্তিতে চ উচ্চারণ করে ন্যাসর। এই মেয়ে, আবার শুরু করেছো তুমি? আর কতবার বোঝাবো? হঠাৎ করে কান্না মিশ্রিত ভাঙা কণ্ঠে চেঁচিয়ে উঠল ইব্রাত। সহসাই বের করে দিল ভেতরের সকল ক্ষোভ, কষ্ট, জ্বালাপোড়া। মেরে ফেলুন আমাকে, অন্তত মৃত্যু তো শান্তি দেবে। এই কষ্ট, এই দহন আমি আর সহ্য করতে পারছি না। আপনার প্রেমে আগুনে পুড়ে পুড়ে আমি ধ্বংস হয়ে যাচ্ছি, একে একে নিঃশ্বাস হয়ে যাচ্ছি আমি। প্রতিটা শ্বাস যেন আগুনের মতো গরম, প্রতিটা মুহূর্ত মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক। দয়া করে আমাকে এই জ্বালা থেকে মুক্তি দিন, আমাকে রক্ষা করুন। সংযম হারায় ন্যাসর চেপে ধরে ইব্রাতের গলা টেনে কাছে নিয়ে আসে, রাগী স্বরে বলে, একদম আমার সাথে উঁচু গলায় কথা বলবে না। গলা বেয়ে জল গড়িয়ে পড়ে, তবুও দৃষ্টি ভঙ্গ করে না ইব্রাত। নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়ে থাকিয়ে বলল, একটু ভালোবাসেন না আমাকে? স্বর পরিবর্তন হতে থাকে ন্যাসর চোখে মুখে ফুটে ওঠে অস্থিরতা, ছিছিয়ে বলল, আমি একটা খুনি, একজন খুনির সাথে নিজের জীবন জড়াতে চাচ্ছ? ইব্রাতের একই স্বরে জবাব। খুন করা পাপ, ভালোবাসার না। I am in danger. In my mind, there are different worlds creeping in. The heavens and the earth collide. Huh? I do not know where I am. আমি জানি না আমার ডেস্টিনিতে কি আছে, যেখানে যে কোনো সময় শত্রুদের বন্দুকের গুলিতে আমি আমার বুকটা চিরে বেরিয়ে যেতে পারে। কোনো ভবিষ্যৎ নেই এই সম্পর্কের। আপনি আমাকে ভালোবাসেন? Stop acting so mature. You don't want a life with me, and honestly, no one does. তোমার পুরো জীবন পড়ে আছে, আমাকে এভাবে আর যন্ত্রণা দিও না প্লিজ। সব কিছু ভুলে আমি আপনার সাথে থাকতে চাই, আপনার পাশে থাকতে চাই। আমি কোনো কিছু শুনতে বা দেখতে চাই না। আমি, ডু ইউ লাভ মি? I love you. কেঁপে উঠল পুরো বেসমেন্ট। তিনটি শব্দ, শুধুমাত্র তিনটি শব্দ নিস্তব্ধ করে দেয় ইব্রাতকে। নিঃশ্বাস আটকে চেয়ে থাকে ন্যাসর, বাদামি চোখ জোড়ায়। গতি হারালো হৃদস্পন্দন, বেরিয়ে আসে শক্ত মস্তিষ্ক থেকে। চেঁচিয়ে বলতে থাকে ন্যাসর, ভালোবাসি আমি তোমাকে, সেই শুরু থেকেই। গলিয়ে জল করে দিয়েছো আমার শক্ত হৃদয়কে, ইচ্ছাকৃতভাবে জড়িয়েছো আমার এই জীবনে। পরবর্তীতে আফসোস করলে চলবে না। ইব্রাত এখনো নিজের চোখ এবং কানকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে সবই স্বপ্ন। এক ঘোরের মধ্যে থেকে বলে দিল, করব না আফসোস। আকস্মিক শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল ইব্রাতে। নিজেকে আবিষ্কার করলো ন্যাসর বৃক্ষপটে। ওর উষ্ঠের ভাঁজে বিরাজ করছে ন্যাসর উষ্ঠ। কাঁপতে থাকে ইব্রাত। এতক্ষণে বিশ্বাস হয় এই সকল কিছুই সত্যি, কোনো জল্পনা কল্পনা না। প্রেম নিবেদন সায় দিল ইব্রাত। খামচে ধরল ন্যাসর জ্যাকেট। প্রখর অনুভূতি তীব্রভাবে কামড়ে ধরল তনুমনকে। কালো বর্তমান যেন সমস্ত পথ রুদ্ধ করে দেয়, আর স্তব্ধ আকাশে একটি নির্মল বিশুদ্ধ দৃপ্তি ঝিলিক দিয়ে উঠল। হৃদয়ের কপাটে আনাচে কানাচে দোল খেলো সজীব বসন্তের মৃদু দোলনা, যেন জীবনের নতুন শুরুর এক মিষ্টি অনুরণ। পূর্ণতার লোভ দেখিয়ে অপূর্ণতায় ঠেলে দিবেন না তো? আমি ইতালি যাব কালই, বসের সাথে কথা বলবো। আবার আমাকে রেখে চলে যাবেন? ন্যাসর বৃক্ষপটে লেপটে ছিল ইব্রাত। ন্যাসর কথায় উঠে সোজা হয়ে বসে, স্মিত হাসে ন্যাসর। ইব্রাতের ললাটে পরশ ছোঁয়া দিয়ে বলল, একেবারে কাছে আনার জন্য একটু দূরে যেতেই হবে। একগাল হেসে আবারও ন্যাসর বুকে মাথা রাখি ইব্রাত। অতি খুশিতে বাচ্চা সুলভ আচরণ করতেই থাকে। আম্মুকে আমার সাথে রেখে যান প্লিজ, আমার একা একা খুব ভয় লাগে। আচ্ছা। ন্যাসর বুকে অকারণেই আঙুল ঘোরাতে থাকে ইব্রাত। হাই হুতাশ করে গদগদে গলায় বলল, অথচ বয়সটা ছিল শুক্রবারের। স্বামী নামাজ শেষে এসে বলবে, ওগো তোমার জন্য জিলাপি এনেছি, কিন্তু পোড়া কপাল, এখানে বন্দি হয়ে আছি। আমি খ্রিস্টান ইব্রাত। চকিতে সরে আসে ইব্রাত। নিমিষে রক্তশূন্য হয়ে যায় অবয়ব। ঘূর্ণিঝড় ঘনীভূত হয়ে ভিতরে চোখের কোণে জ্বলে ওঠা সুপ্ত আলোর ন্যায় ধা দিয়ে যাওয়া স্বচ্ছ ভালোবাসা উবে গিয়ে অক্ষিপট ছেড়ে
গিয়ে দাঁড়ালো শূন্যের কোচায়, দৃষ্টি ফিরিয়ে নেয় ন্যাসর কাতর দৃষ্টি থেকে। চলে যান আপনি। বুক খালি হয়ে আসে ন্যাসো, রক্তাব্য মুখশ্রীতে কাতরতায় ঠাসা বলল, কেন? ছিপরা থরথর করে কাঁপছে শরীর আওড়ায়। ধর্মের দেয়াল আমাদের কখনো এক হতে দিবেন না, কারণ আমি আপনার থেকেও বেশি আমার রবকে ভালোবাসি। স্মিত হাসে ন্যাসো, উঠে দাঁড়ায়, তাকালো দুর্বোধ্য কুণ্ডত মেয়েটার দিকে, অতঃপর জড়তা সংকোচবিহীন বলল, ভালোবাসা খুবই শক্তিশালী ইব্রাত জান। সাথে সাথে চলে যায় ন্যাসো, লুটিয়ে পড়ে ইব্রাত ওর মাঝে। ওর কান্নার তোড়ে প্রকম্পিত হয় মেয়েছে। রাতের গভীরতম প্রহর, আকাশ কালো চাদরে ঢাকা, সমস্ত জগৎ নিথর হয়ে আছে, চারিদিকে নিস্তব্ধতা, শহরের রাস্তাগুলো শূন্য, বাতিগুলো ফিকে আলো ছড়াচ্ছে, কোনো গাড়ির শব্দ নেই, মানুষের কোনো চলাচল। ঘড়ি কাঁটা তখন 3টে ছুঁয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। সময় যেন থমকে গেছে এই অদ্ভুত নিস্তব্ধতার মাঝে। বাতাসে এক ধরনের ঠান্ডা ভাব, তার শীতল পরশ দিয়ে সমস্ত কিছু ঠেকে রেখেছে এই প্রহর। রাতের এমন একটি সময় যখন সবকিছু শান্ত, স্থির এবং এক রহস্যময় আবেশপূর্ণ। হঠাৎ কর্কশ এক খটখট শব্দ ভেঙে দেয় নিস্তব্ধতা। সেই শব্দে তন্দ্রাচ্ছন্ন এলিজাবেথের ঘুম মুহূর্তেই উধাও হয়ে যায়। বিছানা থেকে হড়বড়িয়ে উঠে বসে। ঘরের ভেতর ছড়িয়ে থাকা আধারে অদ্ভুত এক অস্বস্তি বিরাজ করছে। জানলা দিয়ে ফালি ফালি আলো এসে পড়েছে কক্ষের মেঝেতে, যেটা কোনো অদৃশ্য উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে। এলিজাবেথের দৃষ্টি ধীরে ধীরে জানালার দিকে ঘুরে যায়। আলোর উৎস খুঁজে গিয়ে তার চোখ স্থির হয় এক মানব ছায়ার উপর। হঠাৎ অভ্যন্তর শিউরে ওঠে। জানালার পাশে আলো আধার অন্ধকারে দাঁড়িয়ে আছে এক দৈহিক আকৃতির মানবদৃশ্য মূর্তি। সে স্থির, নিঃশব্দ। তার লম্বা এবং অস্বাভাবিক চেহারায় মনে ভয় ধরিয়ে দেয়। পেছন থেকে দেখা সেই অবয়ব যেন মানব নয়, কোনো ভিন্ন জগতের সৃষ্টি। আলোর রেখা তাকে এমনভাবে ছুঁয়ে যাচ্ছে যে তাকে এক অগ্নি ছায়ার মতোই দেখাচ্ছে। এলিজাবেথের শ্বাস ভারী হয়ে আসে। কিছুক্ষণ সে ভয়ার্থ দৃশ্যের দিকে তাকিয়ে থেকে বুঝতে পারে এটি কোনো সাধারণ ব্যাপার নয়। প্রকম্পিত হচ্ছে কঞ্চগহ্বরে। কে? মূর্তির ছায়াটি ধীরে ধীরে পেছন ফিরে দাঁড়ায়। প্রতিটি মুহূর্তে ভার তার চারিপাশে পরিবেশকে আরো গাঢ় করে তুলেছে। ঘরের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে এক গম্ভীর ভারী কণ্ঠস্বর। সেই কণ্ঠে এমন এক প্রভাব, এমন এক গভীরতা যা হৃদয়ের শিরায় শিরায় কাম্পন ধরিয়ে দেয়। স্বরটি নিজস্ব ওজন এতটাই ভারী যে তা সহ্য করা যেন অসম্ভব। প্রতিটি শব্দে যেন ভর করে আছে অদ্ভুত এক রহস্যময় শক্তি, যা এলিজাবেথের শ্বাসকেও কঠিন করে তুলেছে। মূর্তি ছায়াটি তালি বাজাতে শুরু করলো কর্কশ শব্দে। ঘরের নিস্তব্ধতা ভেঙে কেঁপে উঠল সবকিছু। ডার্ক 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 ডার্ক। ওয়েলকাম টু মাই ফ্রিকিং ডার্ক সাইড রেড। উদয়মান হলো রিচার্ডের চওড়া তামুক চেহারা। চোখে মুখে লেগে আছে স্পষ্ট শয়তানি ছাপ। ছোটের কোণে এক রহস্যময় হাসি, যা ভয় এবং আকর্ষণ দুটোই তৈরি করে। চেহারায় এমন এক অভিব্যক্তি যেন গভীর রাতে শিকারে বের হয়েছে কোনো এক অভিজাত শিকারী। শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল এলিজাবেথে। জুবুতুবু হয়ে কাঁপতে থাকে। আপনি এখানে? পায়ের স্বতঃস্ফূর্ত কদম এক পা করে এগোতে থাকে রিচার্ড। সোডিয়ামের লাইটের আলোতে স্পষ্ট উষ্ঠপুটের বাঁকা হাসি বলল, ইয়েস সুইটহার্ট, ইউ ক্যান স্টে অ্যাওয়ে ফ্রম মি সুইটি। রিচার্ড থেমে আবার বলল, আমার সাম্রাজ্যে এসেছো, একটু সাক্ষাৎ না নিলে হয়? রিচার্ডের প্রতিটি পদক্ষেপ এলিজাবেথের বুকের ভিতর চৈত্র মাসের খড়খড়ে সুর তুলে দেয়। পিছিয়ে যেতে যেতে পিঠ থেকে বিছানার প্রান্তে প্রকম্পিত স্বরে বহু কসরতে আওড়ায়। কেন এসেছেন? যখনই তুমি আমাকে ভুলে যেতে শুরু করবে, তখনই আমার আগমন ঘটবে তোমার জীবনে। কেন এমন করছেন আমার সাথে? রিচার্ড নিশ্চয় ভয় কেঁদেই দেয় এলিজাবেথ। কম্পিউটার দিয়ে নিজেকে ভালোভাবে মুড়ে থরথর করে কাঁপতে থাকে। পদচিহ্ন নিকটস্থ হতে থাকে, বাড়তে থাকে ভেতরের সংকীর্ণতা। রিচার্ডের দৈত্যমান ছায়া এসে পড়ে এলিজাবেথের উপর। আলগোছে রিচার্ড
হাত রাখে এলিজাবেথের মাথা। এক ঝটকায় সরিয়ে দেয় এলিজাবেথ। সহসাই কান্নায় জড়িত কণ্ঠে গর্জে উঠল। নামায়, আপনি একটা নরখাদক। অধর এলিয়ে বিদকুটে হাসি দিল। ক্রোধ মিশ্রিত স্বরের পরিবর্তে শোনা গেল পুরুষালী হাসকি স্বর। কল মি ড্যাডি বেব। আপনি ডক্টর দেখান, কোনো সুস্থ সবল মানুষের আচরণ এমন হতে পারে না। বন্ধ কক্ষে ভেঙে পড়ল এক অট্ট হাসি। সেই কর্কশ হাসির শব্দ এলিজাবেথের ভেতরে ঝড় তুলে দেয়। হাসির সাথে সাথে কাঁপতে থাকে রিচার্ডের সুগঠন শরীর। রিচার্ড এক টানে মুহূর্তেই টাইটা খুলে ফেলে দিল গলা থেকে। শোনা গেল গ্যাংস্টার বসের শীতল কঞ্চ। I admit I am toxic, stubborn, arrogant, aggressive, dangerous, and psycho. But when it comes to you, I am nothing but your romance king. বাক্য সম্পূর্ণ করে ঝুঁকে ছুতে যায় এলিজাবেথকে। এলিজাবেথ এক চকিতে সরে যায় রিচার্ডের হাতের ছোবল থেকে। এক লাফে বিছানা থেকে নেমে ছুটে দরজার দিকে। রিচার্ড এলিজাবেথের কাজে একটু অবাক হয় না, এমনকি ক্ষোভ প্রকাশও করে না, বরং একটু পাকা হাসল। পরপর লম্বা পা থেকে 2 কদম আটকে দেয় এলিজাবেথকে। এক টানে নিয়ে আসে নিজের বাহুতে, আবদ্ধ করে নেয় নিজের সাথে। গা খিনখিন করতে থাকে এলিজাবেথের, মোচড়ামুচড়ি করতে থাকে মুক্তির প্রয়াসে। রিচার্ড গ্রীবা নামিয়ে দেখতে থাকে এলিজাবেথের ছটফটানি। কান্নার তোর বাড়তে থাকে এলিজাবেথের। রিচার্ড কুটিল হাতে চেপে ধরে এলিজাবেথের বাঁকানো উন্মুক্ত কোমর কাপড়ের ফাঁকে ফাঁকে বিচরণ করতে থাকে। রিচার্ডের ঠান্ডা শীতল হাতের স্পর্শে সহসায় জমে যেতে থাকে এলিজাবেথ। রিচার্ডের লাগামহীন কথা। Your romance king is back, red. বুকের ভেতর ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয় এলিজাবেথের পূর্বের কথা মনে হলে। অসহায়ত্বর সাথে সাথে বাড়তে থাকে ক্রোধ। রিচার্ডের বুকে অসংখ্য কিল খুশি দিয়ে গলা ছেড়ে চেঁচাতে থাকে। ছেড়ে দিন বলছি আমাকে, আমি কিন্তু চেঁচাবো। চেঁচাও না, এখানেই তো প্রকাশ পাবে আমার ছোঁয়ার গভীরতা। জানোয়ার একটা আপনি। এলিজাবেথের ঠোঁটের উপর হাত রেখে থামিয়ে দেয় রিচার্ড। আশ্চর্যজনকভাবে আজ একটু রাগ প্রকাশ করছে না রিচার্ড। এই আচরণ তার বৈশিষ্ট্যের সাথে যায় না একেবারে। হঠাৎ করে এলিজাবেথের ঘাড়ে নাক গুজে দেয় রিচার্ড। শুষে নিতে থাকে শরীরের সমস্ত ঘ্রাণ। এলিজাবেথের গলায় কুঞ্জলি পাকিয়ে আসে, শব্দ বের হয় না কণ্ঠস্বর গহ্বর থেকে। কাতর চোখে তাকিয়ে আছে দরজার দিকে। কিছু মুহূর্তের অবসান ঘটার পর মুখ তুলল রিচার্ড। হঠাৎ অতর্কিত আক্রমণে বুকের ভেতর ধাপ করে উঠে এলিজাবেথে। ব্যথার চোখ মুখ কুচকে ফেলে রিচার্ড। এলিজাবেথের গ্রীবাদয়ের পেছনে হাত বাঁকিয়ে মুষ্টিবদ্ধ করে নেয় ওর লাল ঘন কেশ। টেনে মুখ উপরে তোলো। রিচার্ডের রুক্ষ নাক আলতোভাবে ছুঁয়ে যায় এলিজাবেথের ত্বক, যেন বর্ষার প্রথম ফোঁটা মাটিতে মিশেছে। নাকে ডগা দিয়েই মুখে দিল শ্রাবণ ধারা। উষ্ঠ এতটাই কাছে যে নিঃশ্বাসের উষ্ণতা মিশিয়ে একে অপরকে আরো কাছে টেনে নিচ্ছে। রিচার্ডের শরীরের সমস্ত উত্তাপ ঠোঁটের ফাঁক গলিয়ে ছড়িয়ে পড়েছে এলিজাবেথের অস্তিত্বে। ওর গভীর মগ্ন কণ্ঠে মিশে থাকে এক রহস্যময় আবেগ, যেন সারা দুনিয়া থেমে গেছে এই মুহূর্তে, শুধু তারা দুজন ছাড়া। আমি খুব কষ্ট দেই না? কোথায় কোথায় কষ্ট? সমস্ত কষ্ট আজ ভুলিয়ে দিব আদরে আদরে। রিচার্ডের হাত বিচরণ করতে থাকে এলোমেলো পথর। এলিজাবেথ নিজেকে শক্ত করে রাখে, তাকাচ্ছে না রিচার্ডের নীল আকাশ চোখে, যেখানে আজ নেই হিংস্রতা নৃশংসতার ছাপ। দুই শরীরের মধ্যে সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিল রিচার্ড, যেন এই মুহূর্তে এক পশলা শীতল হাওয়ার অধিকার নেই তাদের মধ্যে আসা। রিচার্ড এলিজাবেথের সরু নাকের সাথে নাক ঘষতেই থাকে। ডার্ক রোমান্সের এই যুগে আমি তোমাকে 7 রঙে রাঙিয়ে দিব রেড। এতক্ষণে মুখ খুলে এলিজাবেথ, তবে চোখ তখনও বন্ধ। চিবিয়ে চিবিয়ে রুষ্ট গলায় বলল, আপনার স্পর্শে গা গোলাচ্ছে আমার। ঘোলাচ্ছে? এটা তো হওয়ারই কথা। রিচার্ড কায়নাতের স্পর্শে কোনো তৃপ্তি নেই, শুধু ঘৃণা আর যন্ত্রণা। আমি যা ছুঁই তা অগ্নিতে পুড়ে ছাই হয়ে যায়। আমি মধু নই, আমি বিষ। আমার ছোঁয়া মানে শেষ। আর কোনো দয়া বা সহানুভূতি নেই, শুধু শূন্যতা আর ধ্বংস। নিয়ন্ত্রণ হারিয়ে এইবার চেঁচালো এলিজাবেথ। কোন অধিকারে আপনি আমাকে স্পর্শ করছেন? থমকে থাকা মস্তিষ্ক আবার জেগে উঠল। ফিরে গেল তার চিরচারিত পৈশাচিক
স্বরূপে। সমুদ্রের নীল গভীর চোখ দুটোতে জ্বলে উঠে আগ্নেয়গিরির অগ্নি। শান্ত চলে, লুকিয়ে আছে ভয়াবহ বিস্ফোরণের অপেক্ষা। রিচার্ড চুলের মুঠি ছেড়ে চেপে ধরল এলিজাবেথের কণ্ঠনালী, দ্বিগুণ তেজে ছিঁচিয়ে বলল। পূর্ণ অধিকারে। তৎক্ষণাৎ কোনো কিছুর বলার সুযোগ না দিয়ে এলিজাবেথের ঠোঁট আঁকড়ে ধরে রিচার্ড। বাঁকানো কোমরে আঁকড়ে ধরার স্পর্শে যেন এক অন্ধকারের তাপে নিঃশ্বাসের ভারী ঘনত্বে ছড়িয়ে পড়ে অদৃশ্য শিকল, যা পিছিয়ে ফেলে সমস্ত প্রতিরোধ। ললাটের তীব্র ছোঁয়া, বিষাক্ত অথচ অমোঘ আকর্ষণ। অধরের প্রতি অধরের নিস্তব্ধ অগ্রসরতা এক গভীর রহস্য। ভাজে ভাজে মিশে যায় এমন এক অনিবার্যতা যেখানে নিজের সত্তা হারিয়ে যায়। নিঃশ্বাস একাকার হয়ে আত্মা টেনে নেয় এক অদৃশ্য গহ্বর। হৃদয়ের ছন্দ থেমে যায়, সময় নিজেও আতঙ্কিত। রিচার্ডের চঞ্চল হাতগুলো ধীরে ধীরে পরিণত হয় এক দুর্নিবার দাসত্বে। এলোমেলো পথ ধরে খুঁজতে থাকে অনিশ্চিত এক প্রান্ত। এলিজাবেথের নিঃশ্বাস আটকে আসে, শিরা উপশিরা ছড়িয়ে পড়ে এক শীতল শিহরণ। কোনো প্রাচীন অমর অভিশাপ ঘিরে ধরেছে ওকে। স্পর্শে লুকিয়ে থাকা অন্ধকারে ডুবে যায় মন প্রাণ। যেখানে আলো নেই, শুধু রয়েছে পাপড়ি ছেঁড়া এক লাল গোলাপের মতো রক্তিম আকাঙ্ক্ষা। প্রতিটি স্পর্শে প্রকাশ পাচ্ছে অযাচিত ক্ষোভ, ক্ষুব্ধতা। ঠোঁটের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ে ভালোবাসা নামক অত্যাচারের তাজা উষ্ণ রক্ত। উগ্র থেকে উগ্র প্রতিটি ছোঁয়া, প্রতিটি পদক্ষেপ বেপরোয়াতা। সরে আসে রিচার্ড, শরীর ছেড়ে দেয় এলিজাবেথে, লুটিয়ে পড়ে মেঝেতে, ডুকরে কেঁদে উঠল। রিচার্ড ফ্রি কুচকে তাকায় ক্রন্ধনরত এলিজাবেথের দিকে, হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলে, আই নো আই এম হট। আমার সংস্পর্শে আসা প্রতিটা জায়গা এইভাবে ঝলসে যায়। আমি আশেপাশে না থাকলেও থেকে যায় আমার স্পর্শের জলস এবং চিহ্ন। সো ডোন্ট ক্রাই। নিজেকে মানসিক এবং শারীরিকভাবে প্রিপেয়ার্ড রাখো। শর্ট পিরিয়ড। লজ্জায় ও ঘৃণা এলিজাবেথ নিজের মাথা তুলতে পারে না। চোখের জল ভেসে উঠতে থাকে অদৃশ্য বেদনায়, আর প্রতিটি অশ্রু আত্মার গভীরে ক্ষত রেখে যাচ্ছে। ঘৃণার ছোবল আরো তীব্র হয়ে উঠে। নিজেকে ঘৃণা করতে করতে এলিজাবেথ নিজের অস্তিত্বকে অস্বীকার করতে শুরু করে। হৃদয়ের গহীনে এক অজানা ক্ষতের দাগ, যা কখনো শুকাতে জানে না, যা কেউ জানে না। রিচার্ডের শরীর ছড়িয়ে পড়ে পুরুষালী উত্তাপ, অনবরত ঘামতে থাকে শরীর। প্রতিবার পুরুষালী আকর্ষণ উদিত হয়। বড় বড় ঠোক গিলার সাথে সাথে ভেসে ওঠে আসে অ্যাডামস অ্যাপল। ইয়োর টেস্ট ইজ সুইটার দেন সুইট হানি। স্তব্ধ শুধু নাকটার শব্দ। রেড গেট আপ। এবারও নিশ্চুপ এলিজাবেথ। ক্রোধ বাড়তেই থাকে। অভিশপ্ত রাজার স্বরে বিরাজ করে কঠোরতা। আই সেড গেট আপ ইউ ফাকিং ডার্ক রেড। নীরবতা ভাঙে না এলিজাবেথের। হঠাৎ করে ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে উঠল রিচার্ডের। নিরেট ঠান্ডা গলায় বলল, আর ইউ আস্কিং মি টু নীল ডাউন। কর্ণপাত হওয়ার সাথে সাথেই 24 ভোল্টের ধাক্কা খেল এলিজাবেথ। শরীর জুড়ে এক ধরনের বিদ্যুৎ প্রবাহ অনুভূত হলো। তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় এলিজাবেথ। সন্তুষ্টিজনক বাঁকা হাসি দিল রিচার্ড। নরপশু। পকেট থেকে সিগারেট বের করতেই থাকে রিচার্ড বলল, হোয়াটস ইউর ওয়ার্ডস মাই লেডি। গোল করে সিগারেটের বিষাক্ত ধোঁয়া সমস্ত ছেড়ে দিল এলিজাবেথের মুখের উপর রিচার্ড। নিঃশ্বাস আটকে আসে এলিজাবেথের। কুকুপ করে কাশতে থাকে। শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বুকে হাত চেপে হাঁটু ভেঙে বসে পড়ে এলিজাবেথ। হাঁপাতে হাঁপাতে আড়ষ্ট স্বরে আওড়ায়, প্লিজ স্টপ। সিগারেটের ধোঁয়ায় আমার অ্যালার্জি। থরিত তোয়াক্কা করলো হৃদয়হীন গ্যাংস্টার বস নিরুদ্বেগহীন ভাব নিয়েই বলা, ওয়েল আই ফাকিং ডু। নিঃশ্বাস থেমে আসে এলিজাবেথে। অবাক হয় না রিচার্ডের আচরণে, আবার অবাক হওয়ার বিষয়ও না। ভেজা চোখে এক পলক তাকায় রিচার্ডের দিকে, নিবু স্বরে শোধায়, কেন এমন করছেন আমার সাথে? আমি কোনো সহৃদয়বান প্রেমিক পুরুষ নই যে ভালোবাসার গল্প লেখে। আমি ভিলেন, টক্সিক ভিলেন, যে ভালোবাসাকে নিজের শর্তে চালায়। এলিজাবেথকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই এক লাফে জানলা দিয়ে বেরিয়ে গেল রিচার্ড। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। দৌড়ে যায় জানালার পাশে, ঝুঁকে নিচে উকি দিল। রিচার্ডের গাড়ি নিচেই রাখা ছিল। গাড়ির কাছে গিয়ে উপরে তাকালো রিচার্ড। দৃষ্টি মিলে গেল দুজনে। এলিজাবেথ দুর্বোধ্য অবয়বে তাকিয়ে চোখ টিপ মারল রিচার্ড।
অতঃপর গাড়িতে উঠে মুহূর্তেই স্থান ত্যাগ করে। এলিজাবেথদের অ্যাপার্টমেন্টে ছিল সেকেন্ড ফ্লোরে, আর একজন প্রশিক্ষণীয় লোকের কাছে এটা কোনো ব্যাপারই না। দেয়ালে পিঠ ঠেকে নিচে বসে পড়ল এলিজাবেথ, আবারও কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ দরজার বাইরে থেকে ডাকতে থাকে তাকবীর। বারবার দরজা ধাক্কা দিচ্ছে। বুক শুকিয়ে এলো এলিজাবেথের, মুছে নিল চোখের জল। পরপর গিয়ে দরজা খুলে দিল। তাকবীরকে কিছুটা অস্বাভাবিক লাগছে, ঘুমি ঢুলছে, তবে মাতাল মনে হচ্ছে না। হাতের পিঠ দিয়ে বারবার চোখ কচলাচ্ছে। ঘন আপনি ভালো মানুষ। ঘন ঢোক গিলে গলা ভিজিয়ে নিল তাকবীর। ঘুমাওনি তুমি? মিথ্যে হাম তুলতে থাকে এলিজাবেথ বলল। হ্যাঁ ঘুমোচ্ছিলাম তো। আপনি ঘুমাননি? কোথাও কি গিয়েছিলেন? তাকবীর একটু আগ বাড়িয়ে জবাব দিল। না না, ঘুমাচ্ছিলাম তো। হঠাৎ মনে হলো তুমি কান্না করছো, এমন শব্দ আসছিল, তাই একটু দেখতে আসলাম। ঠিক আছে তুমি? গলা কাঁপতে থাকে এলিজাবেথের। এত মহৎ মনের একজন মানুষকে বারবার মিথ্যে বলতে আর পারছে না, কিন্তু সত্যি বলা মানে নতুন করে ঝামেলা তৈরি হওয়া। আর রিচার্ড যে মানুষ, যদি তাকবীর ঝামেলায় জড়াতে যায় নিশ্চয়ই চুপ থাকবে না। হারাতে হারাতে ক্লান্ত এলিজাবেথ। হ্যাঁ আমি ঠিক আছি, আপনি অযথা চিন্তা করবেন না। তাকবীরের চোখের সামনে সবকিছু ঘোলাটে লাগছিল, তাই নজর আসেনি এলিজাবেথের গলায় ছোপ ছোপ রক্ত জমাট বাঁধার দাগ, ঠোঁটের কাটা অংশ, চোয়ালে অঙ্গুলির ছাপ। মৃদু হাসলো তাকবীর। আচ্ছা শুয়ে পড়ো, আমিও গেলাম। চলে যায় তাকবীর। এলিজাবেথ স্তব্ধ হয়ে থাকে এক জায়গায়, একই ভাবে। আর কেউ আসবে না, তুমি রিল্যাক্স করতে পারো। চকিত দৃষ্টিতে তাকালো এলিজাবেথ। তাকবীরের সুগভীর চোখ জোড়া। তাকবীর একদমই স্বাভাবিক। পকেট থেকে সিগারেট প্যাকেট বের করে পরপরই পাশে এলিজাবেথ আছে ভেবে আবার পকেটে রেখে দিল। এলিজাবেথের অ্যালার্জি আছে, তাই এলিজাবেথ খুবই চমকিত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। মানে? তাকবীরের অভাবে কোনো পরিবর্তন দেখা গেল না। সাবলীল গলায় প্রত্যুত্তর বলল। এখন থেকে রাতে কোনো রক্ত খেকো পাখি তোমার গলা চেপে ধরতে পারবে না। হতবাক হয়ে যায় এলিজাবেথ। এমন লাগলো যেন ভিড়ের মাঝে হঠাৎ কাপড় খুলে দেওয়া হলো। লজ্জা, রাগ আর হতভম্ব হয়ে দাঁড়িয়ে ছাড়া আর কিছুই করার থাকে না। তাকবীর এলিজাবেথের নিষ্পিস স্তম্ভ দেখে ফিচেল হাসল। টেক ইট ইজি, তুমি আমার কাছে মুক্তমনা হতে পারো। আপনি কিভাবে জানলেন? ওয়েটারকে ডাক দিল তাকবীর। অতঃপর বিল পরিশোধ করে উঠে দাঁড়ায়। এলিজাবেথের সাথে সাথে দাঁড়ালো। তাকবীরকে অনুসরণ করে হাঁটতে লাগলো। তাকবীরের নয়ন জোড়া খুবই উদ্ভাসিত, তেমনি কণ্ঠস্বরও। হাঁটতে হাঁটতে কণ্ঠনালী ফাঁক করে বেরিয়ে ভারী স্বর। আমাকে হিন্দুস্তানি কাকড়া পাখি বলতে পারো, যে শিকারের মতো চোখ মুড়ে থাকে কিন্তু মস্তিষ্ক সবসময় তীক্ষ্ণ তীরের মতো সজাগ। এলিজাবেথের নেত্রদয়ে চকচকে কৌতূহল। তাকবীরের আচরণ মাঝে সাঝে খুবই অদ্ভুত ঠেকে তার কাছে। হুটহাট মনে হয় তাদের মধ্যে বিরাজ করছে এক মস্ত বড় প্রাচীর, যে প্রাচীরের আড়ালে রয়েছে তাকবীরের গুপ্ত রাজ্য। ভিতরে ভিতরে তাকবীরের অজানা জগতের প্রতিটি রহস্য ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছা এলিজাবেথের। কি ম্যাডাম, কেউ তো ভাবা হচ্ছে। কল্পনা জগৎ থেকে বের হয়ে এলিজাবেথ গ্রীবা বাঁকিয়ে তাকালো তাকবীরের কৃষ্ণ গহ্বরে মায়াবী স্নিগ্ধ পুষ্পময় চেহারায়। আপনাকে খুব অচেনা অচেনা লাগে যখন এত গম্ভীরভাবে কথা বলুন, যাকে আমি চিনি না এবং যাকে আমার একদমই ভালো লাগে না। আশেপাশে তাকে ফিক করে হেসে দিল তাকবীর। চতুর্পাশে যে যার মতো কেনাকাটায় ব্যস্ত, সেই সুযোগে একটু হেসে নিল তাকবীর, যাকে বলে শরীর কাঁপিয়ে হাসা। এলিজাবেথের চোখ জোড়ায় ছোট ছোট করে তাকায় তাকবীরের দিকে। পরপর গাল ফুলিয়ে গমগমে গলায় বলল। আমাকে কি জোকার মনে হয় যে আমার কথা এভাবে হাসতে হবে? হাসি থামানোর পায়তারা হিসেবে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে তাকবীর। ফলস্বরূপ বেশি করে প্রকম্পিত হয় সুগঠন শরীর। গালের সাইজ ক্রমশ বাড়তেই থাকে এলিজাবেথের। একটা টোকা দিলেই ফেটে যাবে মোমের মতো নরম গাল। মেকি রাগ দেখে এলিজাবেথ সামনের দিকে যেতেই থাকে। তাকবীরও ছুটল ওর পেছন পেছন। স্যাবরার মতো তখনও ঠোঁটে লেপটে আছে প্রসারিত হাসি, বই প্রকাশ পাচ্ছে। আজ অধিক খুশি সে। দৃশ্যপট বোল্ট হান্ট। মুখোমুখি বসেছে ফাদার আর রিচার্ড। দুজনেরই তীক্ষ্ণ দৃষ্টি আর ধারালো পরনে পোশাকও নেই কোনো পার্থক্য। আপাতমস্তক কালোতে আবৃত। রিচার্ডের চোখে স্পষ্ট ঘুমের অভাবজনিত ক্লান্তি একটু পরপরই হাই তুলছে, তবুও যেন নিজেকে যথেষ্ট শক্ত পরতে এঁটে রেখেছে এবং নিয়ন্ত্রিত। সামনে ছোট টেবিল থেকে চায়ের কাপ নিল ফাদার। শব্দ করে চায়ে চুমুক দিল আয়েসি ভঙ্গিতে।
আমাকে বলা হয়েছিল আপনার উপর হামলা হয়েছে, কিন্তু হামলার কোনো আলামত এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। ফাদারের গভীর এবং স্থির দৃষ্টি, ভ্রুতে নেই অতিরিক্ত নড়াচড়া, মাপা এবং রহস্যময় চাপা হাসি অভ্যন্তরের, তবে বাহিরে প্রকাশ পেল তুষ্ট হাসির, চামড়া ঝুলে যাওয়া চোয়ালে প্রসারিত হাসে। এছাড়া তোমাকে ইতালি ফেরানো যেত না রিত। চোয়াল শক্ত হলো রিচার্ডের, তবুও মুখায়বে স্থির এবং নিরপেক্ষ। কোনো রকম উদ্ধতার চিহ্ন প্রকাশ পেল না চওড়া তামুকে। একইভাবে তুষ্ট হেসে বলল, আমার সাথে চলো না। বাক্য উচ্চারণের সময় ভ্রু জোড়া কিঞ্চিত উঁচা রিচার্ড। শূন্য দৃষ্টিতে জমা হয়েছে ক্রোধের পাহাড়। তার বুঝতে বাকি থাকলো না তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী এককালীন ইতালি কাঁপানো মাফিয়া বসে কিছু বলার আগে শোনা গেল রিচার্ডের চাপা স্বর। আপনি জানেন আমার কাছে সব থেকে ঘৃণিত জিনিস কোনটা? আই নো মাই সন। তবে তুমিও জানো ভিনসেনজো কাচানো কখনো কৌতুকে বিশ্বাসী নয়। প্রয়োজন আমায় ছলনার পথে নামতে বাধ্য করেছে, এটাই নিয়ম। এবার রিচার্ড ফিরে গেল তার নিজ বৈশিষ্ট্য পৈশাচিক স্বরূপে আবির্ভূত হলো তার গুরুর সামনে ছোট্ট টেবিলটা ছো মেরে থাপা মেরে দাঁড়ালো, চিবিয়ে চিবিয়ে বলো, আর নিয়ম ভাঙা রিচার্ড কায়নাতের নিয়ম। রিচার্ড? চোখে তীব্র শীতলতা আর ঠোঁটে নীরব বিষ। একটাই বাক্য, ফাদারের রাগের ভার স্পষ্ট, শব্দ কম, কিন্তু তার ওজন সমস্ত ঘর ভরিয়ে দেয়। ফাদার কখনো রিচার্ডকে হৃদ ছাড়া ডাকে না, এই প্রথম ডাকলো। রিচার্ডের কপালে ভাঁজ সংকুচিত হলো, কম্পোজার বজায় রেখে বসে পড়ল রিচার্ড। পার্ডন। পরিস্থিতি নিজ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করতে থাকে ফাদার কৌশলে। নিষ্পত্তি ঘটল সকল প্রকাশ ক্ষোভ গম্ভীরতায়। শুনলাম তুমি নাকি কাল কিং কোবরা গ্রুপের কয়েকজনকে গাড়ি চাপা দিয়েছো। যেভাবে পিছন থেকে আসতে চেয়েছিল সেভাবে পিছন থেকে মেরে দিয়েছি। সন্তুষ্টিজনক হাসি দিল ফাদার, রিচার্ডের কাঁধে হাত রেখে উদ্ভাসিত স্বরে আওড়ায়, এই তো আমার বাঘের বাচ্চা, তোমার এই তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। রিচার্ড বাঁকা হেসে তাকালো ফাদারের দিকে। গভীরতা ছাড়া এই স্বরে আছে নিজস্ব ওজন। নিরপেক্ষ ভঙ্গিতেই বলল, না হলে আমার অবস্থাও আর সকল বাচ্চাদের মতোই হতো। মাথা নাড়িয়ে হাসলো ফাদার। অতঃপর রিচার্ডের কাঁধ থেকে হাত সরিয়ে পায়ের উপর পা তুলে সোফায় গা এলিয়ে বসলো আয়াসী ভঙ্গিতে, চিরায়ত গম্ভীর গলায় শুধায়, ব্যাপারটা যদি এক আংশিক ও স্বার্থের খাতিরে হতো তবে আমার এই অডেল সম্পত্তি তোমার নামে করে দিতাম না, রাজার আসন ছেড়ে তোমাকে সিংহাসনে বসাতাম না, আর না হতে তুমি ইতালির ডন। প্রত্যুত্তরে রিচার্ডের অধর কোণে বক্র হাসে, আপনি যা দিয়েছেন তার থেকে অধিক আমি অর্জন করেছি এই 8 বছরে। তোমাকে আমার ছেলের জায়গায় বসিয়েছি রে। দুঃখিত আপনাকে কখনো বাবার আসনে বসাতে পারিনি, তবু একমাত্র আপনাকে আমি শ্রদ্ধার শীর্ষে স্থান দিয়েছি। অমায়িক হাসি দিল ফাদার। আবারও সোজা হয়ে বসলো, খানিকটা ঝুঁকলো রিচার্ডের উপর, বিহবল্লিত ভাবে পেলব হাত রাখলো রিচার্ডের রুক্ষ কাঁধে। নিষ্প্রভ দ্বিধাহীন নজরে তাকিয়ে থেকে বলল, এটার ভারই যে খুব, নিজের হাতে করা তোমাকে চিনি তো আমি। উঠা যাক এবার। আমার একজন অতিথি আছে, পরিচয় করিয়ে দেই তোমার সাথে। তাছরা নজরে ফাদারের দিকে তাকালো রিচার্ড, বলল, কে? হিয়ার সি। উচিয়ে সামনে ইশারা করলো ফাদার। ভাজ সুকুঞ্চিত হৃদয় সামনের দিকে ফিরল। নিমেষে চিবুক শক্ত হয়ে যায় রিচার্ড। নিয়ন্ত্রণহীন ক্রোধে 2 হাত মুষ্টিময় করে নেয়। গৌরবর্ণের ত্বকে স্পষ্ট শিরা উপশিরার জাল ফুটে ওঠে। সমুদ্রের নীল চোখে জমেছে আগ্নেয়গিরির দহন, ফেটে পড়ার অপেক্ষায়। হিংস্রতার ছোঁয়ায় বিড়বিড়িয়ে জেগে ওঠে পৈশাচিক বিকৃত মস্তিষ্ক। ও এখানে কেন? আমি ডেকেছি। রিচার্ডের শক্ত দৃষ্টিতে উপেক্ষা করে তাকবির নিরুদ্বেগ ভাব নিয়ে তাকিয়ে বসলো ফাদারের পাশের সোফায়। মুখোমুখি রিচার্ড তাকবির। আবারও একজনের চোখে সাতির বহমান মন্থর শিথিলতা, আরেকজনের চোখে রক্ত গরম আগুন, যেই আগুনে উস্কানিমূলক মিষ্টি ছিটা মারে তাকবির। ঠোঁটের কোণে বরাবরের মতো অমায়িক হাসে। হাই ব্রো, হোয়াটস আপ? ওয়ান্না ডাই? রিড কন্ট্রোল ইয়োরসেলফ। জাস্ট ফাক অফ। আগুনে আরেকটু ঘি ঢাললো তাকবির। Stop being so rude. He's senior. রিড কাম ডাউন বেটা।
দাঁতের দাঁত পিষতে থাকে রিচার্ড। ফাদার কিছুক্ষণ সময় নিয়ে পরিবেশকে শান্ত করল। পরিস্থিতি নীরব রইল কিছুক্ষণ, অতঃপর বিস্ফোরিত হলো মহাবাক্য। তোমাদের দুজনকে এখানে ডাকা হয়েছে বিশেষ উদ্দেশ্যে। হৃদ, আমি চাই তোমার ছায়া ওই মেয়ের জীবনে না পড়ুক। রিচার্ডের বিলম্বহীন জবাব, কাট কাট বাক্য। নেগেটিভ। হৃদ, আপনাদের মধ্যে যোগসূত্র কি ফাদার? শক্ত হৃদয় ফাদারের কণ্ঠস্বর। আমি কাউকে কৈফত দিতে বাধ্য নই হৃদ। এটা তোমার থেকে ভালো অন্তত কেউ জানে না। তাকবীর নীরব দর্শক, ঠোঁটের কোণে হাসি লেপ্টে আছে। সেই তখন থেকে রিচার্ডের ক্রোধ তিত্তির করে বাড়তে থাকে। রুষ্ট চাপা গলায় বলল, আপনিও ভালো জানেন ফাদার, আমি হাঁটতে জানি না। নিজের শিকার পাতাল থেকে হলেও টেনে আনবো। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছাড়লেন ফাদার। রিচার্ড যা বলেছে একেবারে ঠিক। শত বাধা এলেও নিজের লক্ষ্য ছিনিয়ে নেয় রিচার্ড। স্বার্থসিদ্ধির জন্য নরখাদক হতেও এক মুহূর্ত দেরি হয় না। কাকে তোয়াক্কা করায় মানুষ রিচার্ডই নয়। ফাদার তাকালো তাকবীরের দিকে। ওর অবয়বে কোনো প্রকার ভাবান্তর নেই। আরম্ভ স্বরে পায়ের উপর পা তুলে বসে আছে। আবার তাকালো রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির বুকে দৃষ্টি নিবদ্ধ করে। ক্রোধে মটমট করছে চোয়াল। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিল ফাদার। পরপর দিল রাজার ভাষণ। ঠিক আছে, প্রতিদ্বন্দ্বী ছাড়া যুদ্ধের কোনো মর্যাদা নেই। তবে হোক, দেখি এই যুদ্ধের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। শর্ত একটাই, এই লড়াইয়ে তোমার কেউ কাউকে সরাসরি আক্রমণ করতে পারবে না। দুজনের জবানবন্দি দিয়ে যেতে হবে, এটাই আমার আদেশ। ডিল ডান। আশ্চর্যভাবে দুজনেই একসাথেই বলে উঠল। তেমনি ভাবে দুজনের ঠোঁটের কোনায় বাঁকা হাসিও ঝুলানো। কণ্ঠনালী বে হাসি ঠোঁটে ভেঙে পড়ল যেন অভ্যন্তরীণ উচ্ছ্বাসের এক টুকরো ঝলক। তাকবীর উঠে দাঁড়ায়, রিচার্ডের দিকে তাকে চোখ টিপ মারে ফাদারকে নির্দলতা জানিয়ে হনহনিয়ে চলে যায়। ঠোঁটের আগায় জমে উঠেছে রহস্যের গভীরতা, যেন প্রতিটি শব্দে অন্ধকারের আভাস। উঠে দাঁড়ায় রিচার্ড ও তা দেখে ফাদার তড়িঘড়ি করে বলল, আশা করি হৃদ অকৃতজ্ঞ নয়। স্মাক করলো রিচার্ড। গুরুগম্ভীর গলার স্বর বলল, তেমনি রহস্যের উন্মোচনেও রিচার্ড স্বাচ্ছন্দ্য বিরোধী, যেন তার কাছে কিছুই অজানা নেই। বলে হনহনিয়ে চলে যায় রিচার্ড। সহসাই এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভেতরে। ফাদারের সোফায় গা এলিয়ে দিয়ে শূন্য দৃষ্টি নিক্ষেপ করে আনমনে ভিড় করল। আমি যা করেছি তা তোমার ভালোর জন্যই হৃদ। মাঝে মধ্যে খুবই মায়া হয় তোর জন্য। তাচ্ছিল্যময় স্বরে পেছনে ঘুরে তাকায় তাকবীর। দেখতে পায় রিচার্ড সিগারেটে হাতে দূরে দাঁড়িয়ে আছে। গাড়িতে আর উঠল না তাকবীর। শব্দ করে লাগিয়ে দিল ডোর। রিচার্ড বরাবরই দাঁড়ালো পকেটে হাত ঠুকে। অতঃপর গ্রীবা বাঁকিয়ে ঠোঁট কামড়ে হাসল। হেসে নিরেট গলায় ঠান্ডা স্বরে বলল, দে চাটনি, বেকার খাটনি। ফিল সো ব্যাড ফর ইউ ব্রো। স্বাভাবিক সবার জন্য নিস্তব্ধ হয়ে গেছে। তো মনে রাখিস, মেঘ কেটে গেলে সূর্য পুনরায় কিরণ দেয়। জয় আমারই হবে। জমানো ধোঁয়াগুলো বাষ্পের ন্যায় শূন্যে ছুড়ে দিল রিচার্ড। বৃন্দাগুলোর ডগায় অংশ কপালে চুলকালো ভঙ্গিমায় তুষ্ট হেসে বলল, যেখানে আকাশই থাকবে না সেখানে কিরণ দেওয়ার প্রশ্ন আসছে কই থেকে? গম্ভীর হলো তাকবীরের রক্তিম চেহারা। আগুন বর্জন করলো কথায়। চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। মানে ইউ আর এ লুজার। লুজার তো হবি তুই যখন এলোকে সে আমার হবে। সম্ভাবনা একেবারেই ক্ষীণ। অনড়ভাবে সিগারেট টানতে টানতে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল রিচার্ড। উচ্চ শব্দে হাসলো তাকবীর। পরপর হাসি থামিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তুই তো একটা রেপিস্ট। মুহূর্তের ভঙ্গিমার পরিবর্তন দেখা মিলল রিচার্ডের। চাওয়া তামুকে এক পা করে তাকবীরের দিকে এগোতেই থাকে আর বলে, ধর্ষণ করলে ঝোপঝাড়ে নিয়ে যেতাম, নিজের সাজানো রাজপ্রাসাদে নিয়ে যেতাম না। আমার ছোঁয়া খুবই বিষাক্ত, অল্প স্বল্পই সই না আমার, তাই সোজা নিজ কুঠিরে নিয়ে গিয়েছি। আকস্মিক তাকবীর চেপে ধরল রিচার্ডের কলার। বজ্রপাতের মতন গম্ভীর কণ্ঠ চেঁচিয়ে বলল, খবরদার, তোর এই নোংরা মুখ দিয়ে আমার ফুলের নাম নিবি না। তোর ফুল বাগানের মালিক আমি, আর সেই বাগানের সাধারণ একটা মালি তুই। বলে এক ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয় নিজেকে রিচার্ড। তাকবীরের চোখ দিয়ে আগুন ঝরছে। হঠাৎ করে অস্বাভাবিকভাবে হাসলো তাকবীর। যা ধরতে পারবি না তার সামলানোর ক্ষমতা তোর নেই।
কপালের পাশে নীল বর্ণের রগগুলো ফুলে ফেপে উঠে রিচার্ডের শার্টের অন্তরালে আচ্ছাদিত। গান বের করে সরাসরি তাকবীরের মাথা তক করে রিচার্ড। তাকবীরের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক, যেন কিছুই না, দুধ ভাত। গ্রীবা শূন্যে তুলে দুপাশে মার ঘুরালো, অধর জুড়ে বাঁকা হাসি। হঠাৎ বিদ্যুৎ গতিতে রিচার্ডের হাত থেকে অস্ত্রটা ছিনিয়ে নিল তাকবীর এক থাবায়। এক মুহূর্তে একইভাবে দানবীয় মসৃণতায় ঘুরে গান পয়েন্টে নিয়ে নিল লুকাসকে। রিভলভারটি সরু নল লুকাসের কণ্ঠনালীতে ঠেকে যেতেই লুকাস হকচকিয়ে যায়। লুকাস তাকবীরের কোমরের আলগোছে তাক করে রাখা গান নিচে পড়ে যেতে নিলে মাটিতে পড়ার আগে তাকবীর চমকপ্রদ দক্ষতায় সেটিও ক্যাচ করে নেয়। হাতে দুইটি বন্দুক, দুটি হাতেই দুটি আগ্নেয়াস্ত্র ধরে ফিরল রিচার্ডের দিকে। রিচার্ড যেন আগেই জানতো এমনটাই হবে। বাঁকা হেসে তাকিয়েছিল তাকবীরের দিকে। দুই শিকারীর দৃষ্টি মিলল, দুই পাশে লোডেড অস্ত্র। উত্তেজনার মুহূর্ত যেন কোনো হলিউডের ক্লাইম্যাক্স। রিচার্ড একদম তাকবীরের মুখোমুখি এসে তারা শটান হয়ে। রিচার্ড তাকবীরের তুলনায় কিছুটা লম্বা এবং সুগঠন। রিচার্ডের গলায় স্পষ্ট বিদ্রোহ। তুই মরবি। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে জঘন্য মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু না, তোকে আমি মারবো না, কারণ আমি মারলে শুধু তোর শরীর কষ্ট পাবে। অথচ তোর কপালে এমন মৃত্যু লেখা আছে যা তোর হৃদয় ভেঙে দিবে। তুই নিজেই নিজের ভেতর থেকে শেষ হয়ে যাবি। তাকবীরেরও একই স্বর। তবুও তো ভাঙার জন্য একটা হৃদয় আছে, তোর তো সেটাও নেই যে হৃদয় দিয়ে অনুভব করবি তুই মানুষ। রিচার্ডের মুষ্টিবদ্ধ হাতের তোয়াক্কা না করে তাকবীর মুহূর্তের মধ্যেই গাড়ি নিয়ে স্থান ত্যাগ করে। গাড়ি দৃষ্টিগোচর না হওয়া পর্যন্ত রিচার্ড ধারালো দৃষ্টিতে চেয়ে থাকে। এটাই ছিল সকালের দৃশ্যপট। তখন এলিজাবেথ গভীর নিদ্রা আচ্ছন্ন। এলিজাবেথ ঘুম থেকে ওঠার আগেই তাকবীর আবারও ফিরে আসে। সন্দেহ করার মতোই কোনো জায়গায় রাখেনি। মধ্যবেলায় তারা বাইরে বের হয় একসাথে। দুপুরে লাঞ্চ করে টুকটাক কেনাকাটা করবি বলে এলিজাবেথ কিছু গার্লি আইটেমস নিচ্ছিল। হঠাৎ হাঁটার মধ্যে অসাবধানতা একটা ছেলের সাথে ধাক্কা লাগে। তবে ছেলেটার ক্ষেত্রে সেটা ইচ্ছাকৃত ছিল। এলিজাবেথের চোখে সর্বপ্রথমেই ধরা পড়ে ছেলেটার কুদৃষ্টি। তাকবীর ঝড়ের বেগে গিয়ে ছেলেটার কলার চেপে ধরে। ছেলেটা ইতালির নাগরিক এবং খুবই বদ। মুহূর্তেই হট্টগোল লেগে যায়। এলিজাবেথ টেনে তাকবীরকে সরিয়ে আনে। পরবর্তীতে সিকিউরিটি গার্ড এসে ছেলেটিকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। সেটি উগ্র আচরণ সকলের চোখেই লেগেছিল। তাকবীর রাগে কিরমিরাতে থাকে। এলিজাবেথ এটা ওটা বলে তাকে শান্ত করার চেষ্টাই করলো। একটা এমার্জেন্সি কলে তাকবীর একটু সাইডে যায়। এলিজাবেথ মনের স্বাচ্ছন্দ্যে জিনিস দেখতে থাকে। তাকবীর বলার পরেও ভেতর থেকে ভয় একেবারে দূর করতে পারছেন। হঠাৎ এদিক সেদিক তাকাতেই চোখ গিয়ে পড়লো পেছনে। লুকাস মাত্রই দৌড় দিতেই যাচ্ছিল, তার আগেই এলিজাবেথের চোখেই পড়ে গেল। এলিজাবেথ এগিয়ে যায় লুকাসের কাছে। কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে লুকাস। এলিজাবেথের ফ্রিজে কুচকানো সন্দেহবাতিক দৃষ্টিতে তাকিয়ে বলল, লোকা ভাইয়া আপনি এখানে? ওই দিনের পর থেকে লুকাসের প্রতি এক অদৃশ্য নির্ভরতা কাজ করে এলিজাবেথে। ভয় হচ্ছে না, আজ কেন জানে। লুকাসের কাচুমাচু ভাব চলে গেল, গদগদি গলায় আওড়ালো, এই মেয়ে সত্যি করে বলো তো, তুমি স্বামী রেখে আমার বসের সাথে পরকীয়ায় জড়িয়ে গিয়েছো কিনা? বিস্ময় হতভম্ব হয়ে যায় এলিজাবেথ। গমগমে স্বরে বল, তা না হলে তুমি জানলে কি করে বস আমাকে লোকা ডাকে? হিংচি কাটে এলিজাবেথ বলল, ওটা তো আমি এমনি এমনি বললাম। চোখ ছোট ছোট করে লুকাস বিন্দু পরিমাণ বিরক্তি প্রকাশ করে বলে। এলিজাবেথ চেহারাকে বাচ্চাদের মতো ভোলা ভালা বানিয়ে ঝাঁকতে চাইল। আবার কি করলাম? আমি যেতে চেয়েও যেতে পারলাম না, তার আগেই দেখে ফেলতে। আপনি মেয়েদের শপে কি করছিলেন? গুন্ডামি রেখে ব্রিজিং করা শুরু করে দিয়েছেন নাকি? বড় হই তোমার মেয়ে, সম্মান দিয়ে কথা বলো। দুই হাত মুখ চেপে হাসলো এলিজাবেথ। পরপর রসকস, টক ঝাল, মিষ্ট, নুন সব একসাথে মেখে নাকামো করে বলতে থাকে, আমার প্রাণ প্রিয় ধর্মের ভাই আর এক মায়ের পেটের ভাই, সদ্য জন্ম নেয়া লুকাস ভাই, আমার প্রিয়, তোমার প্রিয়, সর্বজনীয় লুকাস ভাই, ভাই ভাই সবার ভাই লুকাস ভাই। হে ভাই, যদি একটু দয়া
করুণার সূচক এই অভাগীটাকে একটু ভাগ্যবান বানাতে যদি বলতেন যে কিভাবে আপনার পদধূলি এ জগতে এসে পড়লো, মন প্রাণ জান কলিজা হার্টবিট সবকিছু পুলকিত হয়ে বঙ্গোপসাগরে সাঁতার কাটতে যাচ্ছিল, কিন্তু আপনার কথা মনে পড়তেই জীবনটা নতুন করে ফাটলো। তবে ভাই, আপনি যদি কখনো ভাবতেন এই অভাগীর জীবনটা কিভাবে উন্নত হবে, তাহলে আপনি সেই গোপন সূত্র জানতেন যার মাধ্যমে আমাদের মতো গরিবদেরও সাফল্যের সীমায় পৌঁছে দিতে পারবেন ভাই। বনে গেল লুকাস। বাক্য হারায় থম মেরে চেয়ে থাকলো এলিজাবেথের দিকে, যে শিশুর মতো মুখ বানিয়ে রেখেছে। পরপর গাল কাজকি দিয়ে পরিষ্কার করে নিয়ে ক্ষীণ আওয়াজে বলল, তোমাকে মেয়ে আমি শান্তশিষ্ট ভদ্র ভেবেছিলাম। কিন্তু আমি তো এর থেকেও বেশি ভদ্র। এলিজাবেথ আগ বাড়িয়ে জবাব দিয়ে দিল। তপ্ত শ্বাস ফেলে লুকাস এই মেয়েকে খুবই চুপচাপ ভেবেছিল, এখন দেখে এটা আস্ত একটা বাচ্চা। লোকা ভাইয়া বললেন না তো? কি বলবো? কেন এসেছেন এখানে? হঠাৎ করে লুকাসের অভাবে লজ্জামাখা আবার ফুটে উঠে ঢল ঢলে হলেও কণ্ঠস্বর। সাদা হবার ক্রিম নিতে এসেছি। কিন্তু আপনার তো ফুল হোয়াইটনিং বডি লোশন লাগবে, শুধু ক্রিমে তো হবে না। ধমক দিয়ে থামিয়ে দিল লুকাস চুপসেছে এলিজাবেথের মুখ রাজবাড়ি আওয়াজে বলল, আমার সুইটির জন্য নিতে আসছি, বিয়ে করব খুব দ্রুত। সুইটি চায় বাচ্চা যেন আমাদের মতো না হোক, তাই এখন থেকেই ক্রিম দেওয়া শুরু করবে। এলিজাবেথ গভীর গলায় বলল। কালো রং কি খারাপ? লুকাসের কণ্ঠে খাত নামলো খানিকটা। না, তবে সমাজে খুবই অমূল্যায়িত। খারাপ লাগা শুরু হয় এলিজাবেথের। তবে কালো বা সাদা যাই হোক, কোনো চিন্তা নেই। আমার মেয়ে ছেলের এমনিতেই প্রেম হবে না, বাপের ভয়েই পালাবে সব। পরিবেশ স্বাভাবিক পর্যায়ে নিয়ে গেল লুকাস। ফিক করে হেসে দেয় এলিজাবেথ। হাসতে হাসতে পেট চেপে ধরে হাসি যেন দ্যুতি ছড়াচ্ছে চারিপাশ। অপরদিকে অদৃশ্য এক শক্তি নজরবন্দি করে রেখেছে ল্যাপটপের স্ক্রিনে। সামনে প্রজেক্টের কোম্পানির নতুন এমডি বিল্ডিং এর প্লট দেখাচ্ছে। সেই দিকে কোনো ভাবান্তর নেই হৃদয়হীন গ্যাংস্টার বসের। অনড়ভাবে চেয়ে আছে মুক্ত দানার মতো ঝকঝকে হাসিতে, চোখে অপ্রকাশিত কিছু একটা। কানে ব্লুটুথে শোনা যাচ্ছে হাসি রিনিঝিনি শব্দ। অভিব্যক্তি স্বাভাবিক, শক্ত। হাসতে হাসতে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে এলিজাবেথের। লুকাস চোখ গরম করে চোখ রাঙানি দিল। হাসি থামলো এলিজাবেথের, তবে কথা বন্ধ হয়নি। মিটি মিটি হেসে বলল, দিছি দোয়া করে, বাচ্চা হবে হালি হালি। আশ্চর্যজনক ভাবে খুবই খুশি হলো লুকাস। গদগদে গলায় বলল, থ্যাংক ইউ, ইউ আর এ গুড গাই মিষ্টি মেয়ে। বিহ্বল হয়ে ওয়েলকাম বলতে যাবে এলিজাবেথ, তখনই মস্তিষ্কে একটা ঝাটকা পড়ল। দু হাতে কোমর বেঁধে দাঁড়ালো, ঝাঁঝালো স্বরে মৃদু চেঁচিয়ে বলল, এই আপনি আমাকে কি বললেন? লুকাস যেন বিনা দোষে আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের জাস্টিসের জন্য বায়নায় ধরার মতো করে বলল, আরে গাই কি জানো না? ভুল বললাম কি আজব? গাই হলো নারী গরু যারা বাচ্চা দেয়। তুমিও তো নারী, বাচ্চা জন্ম দিতে পারবে। ঘুরে ফিরে একই হলো না? অসভ্য লোকের সাথে থাকতে থাকতে আপনিও একটা অসভ্য হয়ে গিয়েছেন। নিয়ে অন্যদিকে চলে যায় এলিজাবেথ। লুকাসও হেসে অপরদিকে হাঁটা দিল। এলিজাবেথ লিভিং রুমে ছিল, টিভিতে নিউজ চলছে। তাকবির মাত্রই ফিরল। একটু পর স্টাফ এসে রাতের খাবার দিয়ে যাবে। একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করবে তাকবির, তাই নিজের রুমে আছে আপাতত। হঠাৎ এলিজাবেথ হুড়মুড়িয়ে ঢুকলো তাকবিরের রুমে। তাকবির অবাক হলো কিছুটা এলিজাবেথের এহেন আচরণে। এলিজাবেথ চোখে মুখে ভীতি। নিউজ দেখেছেন? তাকবির ল্যাপটপ ওপেন করতে করতে সহজাতে বলল, হ্যাঁ, আসার সময় দেখলাম। এটা শপিং মলের ওই ছেলেটা না? কোন ছেলে? ধৈর্যহারা হয় এলিজাবেথ। আরে ওই যে ধাক্কা লাগলো আমার ওই ছেলে, কে জানি খুব বিধ্বস্ত ভাবে মেরেছে, মুখ একদম থেতলে দিয়েছে। লাইভ নিউজ দেখাচ্ছে। বাজে ছেলে, হয়তো কোনো বাপের ফল পেয়েছে। এলিজাবেথ কিছু বলতে যাবে, তখনই চোখ যায় তাকবীরের হাতে। ওর বা হাতে সাদা ব্যান্ডেজ। আপনার হাতে কি হয়েছে? এলিজাবেথের কথায় হাতের দিকে তাকিয়ে তাকবীর পরপর বিরক্তি মাখা স্বরে আওড়ায়, আরে বল না, এখানকার ড্রাইভার এত রুডলি গাড়ি চালায়। আসার সময় একটা বড়সড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে আসলাম। এলিজাবেথ কিছু বলতেই যাবে, তখনই তাকবীরের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে এলিজাবেথের পাশেই তাকবীর কাজ করতে করতে বলল, কে দেখো তো একটু। এলিজাবেথ ফোনের দিকে তাকিয়ে বল, ডক্টর
তৎক্ষণাৎ ছো মেরে ফোনটি হাতে তুলে নিল তাকবীর। হেঁটে বাইরে চলে গেল। খুবই অবাক হয় এলিজাবেথ।